হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে চলতড়িৎ রয়েছে, সেই চলতড়িৎ থেকে আজকে আমরা আলোচনা করব রোধের সমবায় নিয়ে। তো আগের দিন আমরা দেখেছিলাম যে রোধ কাকে বলা হয়, রোধ কিসের উপর ডিপেন্ড করে, সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা কতগুলো জিনিস জানবো এবং তার সঙ্গে সঙ্গে দেখে নেব যে রোধের সমবায়। আমরা রোধকে সমবায় অর্থাৎ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স জিনিসটা কী, ঠিক আছে? তো আমরা কী দেখেছিলাম যে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে, অর্থাৎ কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রেট অফ ফলো, মানে চার্জের প্রবাহ, তাই তো? অর্থাৎ রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে যে কারেন্টটা আমার ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের যে চার্জটা যাচ্ছে সেই চার্জের উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে চার্জটা যাচ্ছে সেই চার্জটা আরও কিসের উপর ডিপেন্ড করছে? কোনো একটা পদার্থ, সেই পদার্থটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে, যেটাকে আমরা কি বলছি, রো বলছি, তাই তো? রো বা রেজিস্টিভিটি বলছি, বা অর্থাৎ রোধাঙ্ক বলছি। আর কিসের উপর ডিপেন্ড করছে? এবং সেই যে পরিবাহীটা রয়েছে, সেই যে আইটা, ওই যে একটা আমি যেটা ব্যবহার করছি, যে মেটেরিয়ালটা ব্যবহার করছি, সেটা কতটা লম্বা বা কতটা চওড়া রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। এবং সেই জন্য সেটা কী হচ্ছে, কন্ডাক্টর, অর্থাৎ যে কন্ডাক্টর রয়েছে সেটার ওভারঅল যে অ্যাবিলিটি সেটার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ ওভারঅল অ্যাবিলিটি যেটা হচ্ছে সেটাকে আমরা কী বলছি, আর বলছি। আর অর্থাৎ যে কন্ডাক্টরটা রয়েছে, অর্থাৎ কন্ডাক্টরের যে ওভারঅল অ্যাবিলিটি রয়েছে, সেই অ্যাবিলিটিটাকে আমরা কী বলি, রোধ বলি, তাই তো? তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখলাম, তাহলে সেই জিনিসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইটা কার উপর ডিপেন্ড করছে। আইটা ডিপেন্ড করছে যে পরিবাহীটা, অর্থাৎ যে পদার্থটা আমি ব্যবহার করেছি সেই পদার্থটার রোধ কতটা রয়েছে এবং সেই পদার্থটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটার উপর, তাই না? তাহলে এই যে আমাদের দেখতে পাচ্ছি যে এই রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক যেটা আমরা বলছি, রোধাঙ্ক জিনিসটা কি আমি আগেই জানি। রোধাঙ্ক হচ্ছে কি, রোধাঙ্ক বলতে সেটা কারেন্টটাকে কিভাবে সে বাধা দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ যে কারেন্টটা আমার প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টটাকে সে কিভাবে বাধা দিচ্ছে, বা সেই পদার্থটা যে দিয়ে যে সমস্ত মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, সেই মেটেরিয়ালটা, সেই যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে অপোজ করার চেষ্টা করছে, তাই তো? অর্থাৎ কারেন্টটাকে অপোজ করার চেষ্টা করছে। তাহলে এবার বলো, এই যে আমাদের রোটা রয়েছে, রোটা যদি আমার বেশি হয়ে যায় কোনো একটা পদার্থের ক্ষেত্রে, তাহলে আমার যে রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ যেটা রয়েছে সেই রোধটা আমার বেড়ে যাবে। অর্থাৎ আমরা কি জানি, আর সমান কী দিয়ে দেখেছিলাম, রো ইন্টু এল বাই এ, তাই তো? অর্থাৎ আমার যদি কোনো একটা মেটেরিয়ালের রোটা যদি আমার বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ বেশি হয়ে যায়, তাহলে আমার কী পাবো, আর এর মানটা আমার বেশি হয়ে যাবে। তাহলে আর এর মানটা যদি আমার বেশি হয়ে যায়, তাহলে আমার যে নিশ্চয়ই আমার কি জানি যে ভি সমান আই আর, তাই তো? অর্থাৎ এই যে আইটা রয়েছে, আর এর মান যদি আমার বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কি হবে, আমাদের যে কারেন্টটা রয়েছে সেই কারেন্টের প্রবাহটা কমে যাবে। তাহলে কারেন্টের প্রবাহটা কমে যাবে, তাহলে এই যে কারেন্টের প্রবাহটা কার উপর ডিপেন্ড করছে, রোর উপর ডিপেন্ড করছে, তাই তো? আর রোটা কার উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে রো এর উপর ডিপেন্ড করছে, তাই তো? রো এর উপর, তার সঙ্গে লেন্থ কতটা রয়েছে এবং তার যে ক্রস সেকশনের এরিয়া রয়েছে, সেই এরিয়াটা, অর্থাৎ যে ক্ষেত্রফলটা রয়েছে, একটা যদি আমি পাইপ নিই, সেই পাইপের যে এই অভিমুখের যে ক্ষেত্রফলটা রয়েছে এইখানটায়, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এই যে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে এবার বলো যে কোনো একটা রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্কের ক্ষেত্রে, সেটা তো আমরা দেখলাম যে মেটেরিয়ালের অ্যাবিলিটি, ঠিক আছে? কিসের অ্যাবিলিটি, সেটাকে কারেন্টটাকে অপোজ করার জন্য যে অ্যাবিলিটি, ঠিক আছে? অর্থাৎ রো সমান আমি কি বলতে পারি, যে অ্যাবিলিটি, ঠিক আছে? অপোজ করার অ্যাবিলিটি, অর্থাৎ মেটেরিয়াল যেটা রয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, এবং সেটা কারেন্টটাকে কী করছে, অপোজ করার চেষ্টা করছে, তাই তো? অপোজ কারেন্ট, ও পিপি ও এসি, অপোজ কারেন্ট। তাহলে অপোজ করার চেষ্টা করছে কে, এই যে এটা। আর এটা কি দিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মেটেরিয়ালের অ্যাবিলিটি, ঠিক আছে? মেটেরিয়ালের যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হচ্ছে, সেই মেটেরিয়ালটা কী দিয়ে তৈরি হচ্ছে, সেই যে মেটেরিয়ালটা রয়েছে তার অ্যাবিলিটিটা কতটা সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে অ্যাবিলিটি অফ মেটেরিয়াল। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এটা হচ্ছে কি আমাদের অ্যাবিলিটি, অর্থাৎ রোটা অ্যাবিলিটি। তাহলে এবার বলো, এই যে জিনিসটা থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কারেন্টটাকে যে যত বেশি অপোজ করতে পারবে, তার কি হবে, তার কারেন্টটা, অর্থাৎ যে কারেন্টটা যাবে সেই কারেন্টের ফ্লোটা কম হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এই যে অপোজ করার ক্ষমতা বা বাধা দেওয়ার ক্ষমতা যার বেশি হবে, যে মেটেরিয়ালটার বেশি হবে, তার ক্ষেত্রে কি হবে, কারেন্টটা আমি কম পাবো, তাই তো? বাধা দেওয়ার ক্ষমতা যদি বেশি হয়ে যায় তাহলে কি পাবো, কারেন্টটা নিশ্চয়ই কম পাবো। যদি বাধা দেওয়ার ক্ষমতা যদি আমার কম হয়, ঠিক আছে, বাধা দেওয়ার ক্ষমতা, অর্থাৎ এই যে অপোজ করার যে ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতা যদি কম হয়ে যায়, কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা কম হয়ে যায়, তাহলে কি পাবো, আমরা যে আইটা পাবো সেটা নিশ্চয়ই হাই পাবো,
তাই তো? তাহলে এই যে জিনিসগুলো রয়েছে, এই যে জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সবথেকে বেশি আমরা দেখতে পাই যে রেজিস্টিভিটি কার সবথেকে কম হয়? রেজিস্টিভিটি সবথেকে কম হয় সিলভারের ক্ষেত্রে, ঠিক আছে? সিলভার রয়েছে সিলভার, অর্থাৎ আমরা জানি সিলভার। তাহলে সিলভারের ক্ষেত্রে আমাদের যে রেজিস্টিভিটিটা পাই সেটা হচ্ছে কি সবথেকে কম পাই, ঠিক আছে? সবথেকে কম। তাহলে সবথেকে যদি কম পাওয়া যায় তাহলে এর ক্ষেত্রে কী পাবো বলো, যে এর ক্ষেত্রে মোটামুটি হয়ে যায় 1.6 × 10⁻⁸ ওহম, ঠিক আছে? এরকম হয়ে যায় ওহম, ঠিক আছে? অর্থাৎ রেজিস্টিভিটি যেটা রয়েছে ওহম মিটার। তাহলে এই যে রেজিস্টিভিটি রয়েছে, রেজিস্টিভিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে আমাদের সিলভারের ক্ষেত্রে এইটা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সবথেকে মানে কম রেজিস্টিভিটি, অর্থাৎ সিলভারের ক্ষেত্রে সবথেকে কম দেখতে পাওয়া যায়। তাহলে বলো রেজিস্টিভিটি যদি কম হয় তাহলে রোদের পরিমাণটা কম হয়ে যাবে এবং তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টের ফ্লোটা কী হবে, বেশি হয়ে যাবে। তাহলে এই জন্যই কী হয়, সিলভারের মধ্য দিয়ে সবথেকে বেশি পরিমাণে কারেন্টটা প্রবাহিত হয়। তার আগে একটা রেঞ্জ বলে দিই, যেটা হচ্ছে কি আমাদের যে কন্ডাক্টরগুলো রয়েছে অর্থাৎ যেগুলো পরিবাহী সেগুলোর ক্ষেত্রে যে রেজিস্টিভিটি পায় অর্থাৎ রো যেটা পায় সেটা হচ্ছে কি 10⁻⁻² থেকে 10⁻⁻8 এরকম পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ বুঝতেই পারছো যে আমাদের যদি রোটা বেশি হয়ে যায় তাহলে আমার কারেন্টটা ফ্লো হবে না, তাই তো? অর্থাৎ যে ইনসুলেটরগুলো থাকে ইনসুলেটর, ঠিক আছে? ইনসুলেটরের ক্ষেত্রে যে রেঞ্জটা পায় সেই রেঞ্জটা হচ্ছে কত, 10⁻11 থেকে 10⁻19 ওহম মিটার মতো, ঠিক আছে? অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কি আমাদের ইনসুলেটরের ক্ষেত্রে যে রেঞ্জটা হয় সেই রেঞ্জটা। তাহলে এবার এই যে আমি দেখতে পাচ্ছি, দেখো এইটা নিশ্চয়ই অনেকটাই কম, তাই কম বলেই তো কী হচ্ছে সেটা কন্ডাক্টর হচ্ছে। এবং এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10⁻, অর্থাৎ 10 একের পরে 11টা শূন্য, তার মানে কি এটা অনেকটাই বেশি। তাহলে এই যে কম হচ্ছে তার জন্য কী হচ্ছে, এটাকে আমরা কী বলছি, পরিবাহী বলছি। আর এর ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের রেজিস্টিভিটিটা অনেকটাই বেশি, সেই জন্য এটাকে বলছি আমরা কি, ইনসুলেটর, ঠিক আছে? বা অপরিবাহী বা কুপরিবাহী, ঠিক আছে? আর এদের মাঝখানে আরেকটা থাকে যেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বলতে গেলে কি বোঝায়, অর্ধপরিবাহী, ঠিক আছে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে রেঞ্জটা পাওয়া যায় সেটা হচ্ছে কি 10⁻⁻6 থেকে 10⁻⁻�9+6, ঠিক আছে? এত ওহম মিটার। তাহলে এবার দেখো এই যে রয়েছে অর্থাৎ এই যে কন্ডাক্টর এবং এই যে মানে ইনসুলেটর রয়েছে তাদের মাঝখানে এই রেঞ্জটা রয়েছে, সেই জন্য এগুলো কী হচ্ছে, মোটামুটি তড়িতের মানে যে তড়িৎ যাচ্ছে সেই তড়িতের মোটামুটি সুপরিবাহী, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমি হাইলি মানে কন্ডাক্টর বলতে পারি না বা ইনসুলেটরও বলতে পারি না, কারণ এদের মধ্যে কী হচ্ছে, যাচ্ছে কারেন্টটা কিন্তু কারেন্টের যে ফ্লোটা রয়েছে অর্থাৎ কারেন্ট যেটা যাচ্ছে, ঠিক আছে? কারেন্টের যে ফ্লোটা হচ্ছে সেই ফ্লোটা কী হচ্ছে, মিডিয়াম হচ্ছে, ঠিক আছে? মিডিয়াম, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর মানে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে কি অর্ধপরিবাহী, ঠিক আছে? অর্থাৎ এই দুটোর মাঝখানে অর্থাৎ কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি যে অবস্থায় রয়েছে অর্থাৎ মাঝামাঝি যে মেটেরিয়ালগুলো রয়েছে সেই মেটেরিয়ালগুলো কী করছে, কিছু কিছু মেটেরিয়াল রয়েছে সেগুলো কী করছে, হয় ইনসুলেটরও নয় কিন্তু কন্ডাক্টরও নয়, ঠিক আছে? ইনসুলেটরও নয় কন্ডাক্টরও নয়, ঠিক আছে? অর্থাৎ এদের হচ্ছে কি মাঝামাঝি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করছে। তাহলে আমাদের যে কারেন্টটা যাচ্ছে সেটা অবশ্যই মেটেরিয়ালটা কীভাবে তৈরি হচ্ছে বা মেটেরিয়ালের যে অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটিটা কতখানি রয়েছে, ঠিক আছে? ইনসুলেটরের মধ্যে সবথেকে আমাদের বেশি হয় যেটা সেটা হচ্ছে কি আমাদের পেপারের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি মানে ওটা একদম তড়িতের সবথেকে বেশি কুপরিবাহী, ঠিক আছে? ওর যে এটা হয় মানে রেজিস্টিভিটিটা হয় বা রোধাঙ্ক যেটা আমরা পাই সেটা হচ্ছে কি সবথেকে বেশি। তাহলে সবথেকে বেশি পেলে আমি কী পাবো, তার মধ্যে কারেন্টের ফ্লোটা কম হবে, কারেন্টের ফ্লো কম হলে পরে কী হবে, আমরা মানে সেটা থেকে তড়িৎ পাবো না, ঠিক আছে? তো তোমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি ডিফারেন্সটা কী, অর্থাৎ পার্থক্য কী? পার্থক্য বলতে গেলে কার পার্থক্য, রোধ এবং রোধাঙ্কের পার্থক্য, ঠিক আছে? পরীক্ষাতে আসে যে রোধ এবং রোধাঙ্কের মধ্যে পার্থক্য লেখো, রোধাঙ্ক, ঠিক আছে? তাহলে রোধ এবং রোধাঙ্কের মধ্যে পার্থক্য আমরা অলরেডি জেনে গেছি যে কি রোধ কাকে বলা হয়, রোধাঙ্ক কাকে বলা হয়, তাই তো? তাহলে বলো যে রোধ কাকে বলা হয়, তাহলে এই যে সংজ্ঞাটা থেকে আমরা যে দেখতে পাচ্ছি যে রোধের আগে বলো যে রোধটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি যে পরিবাহীটা আমি নিয়েছি সেই পরিবাহীটার যে অ্যাবিলিটি রয়েছে অর্থাৎ ওভারঅল অ্যাবিলিটিটা রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে, তাই তো? অর্থাৎ যে কন্ডাক্টরটা আমি নিয়েছি সেই কন্ডাক্টরের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে কন্ডাক্টরের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করছে কে, আমাদের এই পরিবাহী রোধ অর্থাৎ আমরা যে রোধটা ব্যবহার করছি রেজিস্ট্যান্স।
তাহলে রোধটা কি, রোধটা আমি বললাম যে পদার্থটা কী দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ কী দিয়ে সেটা তৈরি সেটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সেটা কীভাবে তৈরি হয়েছে। আর আমি একটা অ্যালুমিনিয়াম নিই, অ্যালুমিনিয়াম বা কপার নিই, তাহলে অ্যালুমিনিয়াম বা কপারটা কী দিয়ে তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কে, আমাদের রোধাঙ্কটা, ঠিক আছে। অর্থাৎ সেটাই আমাদেরকে মানে প্রকাশ করায়, সেটাই হচ্ছে কি আমাদের রোধাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ অ্যাবিলিটি অফ মেটেরিয়াল, ঠিক আছে, মেটেরিয়াল যেটা ব্যবহার করি, মেটেরিয়াল সেটার অ্যাবিলিটিটাকে আমাদের প্রকাশ করায় কে, অর্থাৎ যে পদার্থটা আমি নিয়েছি সেটা কী দিয়ে তৈরি সেটার উপর আমার রোধাঙ্কটা নির্ভর করে, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, আমি যে কন্ডাক্টরটা নিয়েছি সেই কন্ডাক্টরের যে ওভারঅল অ্যাবিলিটি, ঠিক আছে, ওভারঅল অ্যাবিলিটি সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো অর্থাৎ আমি যে পরিবাহীটা নিয়েছি সেই পরিবাহীটা কতখানি লম্বা কতখানি চওড়া সেটার উপর আমাদের রোধটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এই যে ডিপেন্ড করবে, তাহলে আমি বুঝতে পারলাম যে সেটা কার কার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে 2 নম্বরটা কীভাবে কার কার উপর ডিপেন্ড করে আমি বললাম, আমরা কি জানি যে আর সমান রো ইন্টু এল বাই এ, তাই তো। তাহলে এই সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি যে এটা এল এর উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এটা কার কার উপর ডিপেন্ড করে, লেন্থের উপর ডিপেন্ড করে, এবং তোমরা যখন লিখবে তখন কি লিখবে, সেটা ডিপেন্ড করে কোথায়, ডিপেন্ডস অন এল অ্যান্ড কি এরিয়া, যেটা এরিয়া নিয়েছি, এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে, ক্রস সেকশন। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে, এটা কি কারোর উপর ডিপেন্ড করছে, সেটা কারোর উপর ডিপেন্ড করে না। তাহলে এই যে রোধাঙ্কটা কি মানে কারোর উপর ডিপেন্ড করে, সেটা কারোর উপর ডিপেন্ড করে না। অর্থাৎ এই যে পদার্থটা কী দিয়ে তৈরি হয়েছে বা কীভাবে তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করে না, এটা ডাজ নট ডিপেন্ড, ঠিক আছে, ইট ডাজ নট ডিপেন্ড, ঠিক আছে, ডাজ নট ডিপেন্ড কিসের উপর, এল অ্যান্ড এর উপর, ঠিক আছে। অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন, লেন্থ, এল মানে হচ্ছে কি লেন্থ, দৈর্ঘ্য, অর্থাৎ যে মানে যেটা নিয়েছি আমি সেটা লেন্থ, আর কি হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে। এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এই যে এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এটা কি কিসের উপর ডিপেন্ড করছে, এটা মানে কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, কিন্তু এটা রোধ যেটা আছে সেটা কতটা দৈর্ঘ্য রয়েছে, যে কন্ডাক্টরটা আমি নিয়েছি সেই কন্ডাক্টরটা কতটা চওড়া, কতটা মানে লম্বা সেটার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই লম্বা বলতে গেলে কি হচ্ছে, তুমি যদি একটা রাস্তা নাও, সেই রাস্তাটা কি হচ্ছে, তুমি ধরে নাও ছোটো একটা পথ নিয়েছো, ঠিক আছে, অর্থাৎ পথের দৈর্ঘ্যটা হচ্ছে কম, তাহলে কী পাবে, তুমি কম পরিমাণে ট্রাফিক পাবে। কিন্তু পথের দৈর্ঘ্যটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ পথের দৈর্ঘ্যটা তুমি যদি বেশি লম্বা করে নাও, তাহলে কী হবে, ট্রাফিক বেশি পাবে, তাহলে কী হবে, বাধা সৃষ্টি হবে, বাধা সৃষ্টি হলে পরে কী হবে, রোধটা বেশি হবে। সেই জন্য কী হচ্ছে, এলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে আর এর সঙ্গে, ঠিক আছে। আর এইটা যদি চওড়া হয়ে যায় তাহলে কী হবে, মানে এরিয়াটা তুমি বেশি পেয়ে যাবে, অর্থাৎ ফাঁকা জায়গা অনেক বেশি পাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের যে কারেন্টটা রয়েছে সেই কারেন্টের ফ্লোটা বেশি হয়ে যাবে। তাহলে বেশি হলে পরে কী হবে, নিশ্চয়ই রোধ কম হয়ে যাবে। সেই জন্য কী হয়, এটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি, তাহলে এক্সাম্পলের সাহায্যে দেখলে পরে কী হবে, দুটো জিনিসকে ভালো করে বুঝে নেবে। দেখো, তাহলে আমি যদি এক্সাম্পল দেখি, ঠিক আছে, এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কী পাবো, দেখো, যদি তুমি ধরে নাও এটা নিয়েছো একটা যেটা নিয়েছো সেটা হচ্ছে কি কপারের পাত নিয়ে, মানে কপার যেটা, এটা হচ্ছে কি কপারের একটা পাত নিয়ে নিয়েছো, অর্থাৎ কপারের একটা তার নিয়ে নিয়েছো। এবার এই যে তারটা রয়েছে সেই তারটা হচ্ছে কি একবার তুমি সরু নিয়েছো, ঠিক আছে, আর একটা ক্ষেত্রে কী হচ্ছে, একটা বড় নিয়েছো, ঠিক আছে। অর্থাৎ এর যে এরিয়াটা রয়েছে এরিয়াটাও বড় রয়েছে, এটার ক্ষেত্রে স্মল এ ধরে নিলাম। তাহলে এবার বলো এটা কি কপার, এটাও কপার দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এই যে কপার দিয়ে তৈরি হচ্ছে, তাহলে এবার বলো যে এর মধ্যে যে রেজিস্টিভিটিটা রয়েছে, অর্থাৎ রোধাঙ্ক যেটা আমার আছে সেই রোধাঙ্কটা কি একই হবে না আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটোই কিন্তু কপার দিয়ে তৈরি হচ্ছে, তাহলে আমি কি দেখলাম যে রোধাঙ্কটা কার উপর ডিপেন্ড করে, পদার্থটা কি দিয়ে তৈরি হয়েছে সেটার উপর। তাহলে দুটোই তো কপার দিয়ে তৈরি হয়েছে, তাহলে এর ক্ষেত্রে যে রোটা পাবো, অর্থাৎ রোধাঙ্ক যেটা আমি পাবো সেটা কি হবে, রোধাঙ্কটা আমার সেম হবে, ঠিক আছে, রোধাঙ্ক এক, ঠিক আছে। অর্থাৎ রোটা কী হচ্ছে, দুটোর ক্ষেত্রেই সমান হবে। কেন সমান হবে, কারণ দুটো একই রকম মানে একই পদার্থ, ঠিক আছে, অর্থাৎ একই রকম মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তাহলে মেটেরিয়ালের অ্যাবিলিটিটাই আমার রোধাঙ্ক, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে দেখো আর যেটা পাবো সেটা কিন্তু ডিফারেন্স পাবো,
আর পাবো কি আমরা আলাদা পাবো। কেন আলাদা পাবো? কারণ আর এর মানটা কিসের উপর ডিপেন্ড করে? এল এর উপর ডিপেন্ড করে আর এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখো এলটা হচ্ছে কি আমার স্মল এল যদি আমি ধরে নিই, অর্থাৎ লেন্থটা যদি আমি ছোটো হাতের এল ধরে নিই, তাহলে কি পাচ্ছি আমি? তাহলে যদি আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি, তাহলে এক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে কি আমাদের এল, তাহলে এক্ষেত্রে আমরা আর যেটা পাবো সেটা হচ্ছে কি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আর যদি আমি এটাকে আর1 মানে আর1 এটাকে যদি আমি আর2 ধরে নিই, তাহলে এটার ক্ষেত্রে আমি কি পাবো? রো ইন্টু স্মল এল বাই স্মল মানে স্মল এল বাই স্মল এ, ঠিক আছে। তাহলে দুটোর ক্ষেত্রে দেখো ডিফারেন্স হচ্ছে কতটা। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে একই রকম পদার্থ দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দুটোই কপার, কিন্তু তাদের রোধ কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ সেটা লেন্থের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। লেন্থ এবং এরিয়া অফ ক্রস সেকশন যেটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, কিন্তু রোটা কিন্তু আমার কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এই জন্য কী বললাম? ইট ডাজ নট ডিপেন্ড অন লেন্থ অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের রোধের সমবায়, ঠিক আছে, অর্থাৎ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বলতে গেলে কি হয়? আমরা দেখো বিভিন্ন রকম বাড়ির বিভিন্ন রকম কাজে ব্যবহার করার সময় আমরা কি করি? বিভিন্ন রকম বাল্বকে বিভিন্ন রকম কন্ডিশনে যুক্ত করি, ঠিক আছে। তো এই যে কন্ডিশন, বিভিন্ন রকম কন্ডিশনে যুক্ত করা হচ্ছে এবং সেটাকে কীভাবে যুক্ত করতে পারবো, সেই যে যুক্ত করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে কি আমাদের সমবায়। তাহলে এই যে সমবায়, অর্থাৎ আমরা যদি দুটো বাল্বকে আলাদা আলাদাভাবে যুক্ত করি, তাহলে কি হচ্ছে? বাল্বের একটা আলাদা আলাদা রোধ আছে। তাহলে এই যে রোধগুলোকে আমরা কীভাবে যুক্ত করব না করব, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা কীভাবে কী করব না করব, সেই যে একটা সমবায়, অর্থাৎ কীভাবে আমি কানেক্ট করব, সেই যে জিনিসটা, সেটাই হচ্ছে কি আমাদের সমবায়। কার সমবায়? আমরা একটা রোধকে ওইরকমভাবে কানেক্ট করাচ্ছি। একটা বাল্ব যদি আমি নিই, অর্থাৎ 2-3টে বাল্বকে আমি বিভিন্ন রকমভাবে কানেক্ট করতে পারি। তাহলে এই যে বাল্বের একটা নিজস্ব রোধ থাকে, রেজিস্ট্যান্স থাকে। তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য এগুলো কি হচ্ছে? আমরা বিভিন্ন সমবায় ব্যবহার করি। সমবায়গুলিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি শ্রেণী সমবায়, একটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। অর্থাৎ এগুলো কার সমবায়? রোধের সমবায়, ঠিক আছে। তাহলে আমরা কি করি? বিভিন্ন কাজের জন্য আমরা অনেক সময় কি করি? তড়িৎ বর্তনীতে যে রোধগুলো নিই সেগুলোকে কি করি? আমরা বিভিন্ন রকমভাবে যুক্ত করি, তাই তো। তাহলে সেগুলোকে কী বলছে? আমাদের রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এইটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অর্থাৎ আমরা যদি সিআর লিখে নিই, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে কি সিরিজ মানে হচ্ছে কি শ্রেণী সমবায়, একটা হচ্ছে কি সমান্তরাল সমবায়, ঠিক আছে, অর্থাৎ প্যারালাল সমবায় বা শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে কি সমান্তরাল সমবায়, ঠিক আছে, সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, তুমি ধরে নাও 3টে বাল্ব নিয়েছো, ঠিক আছে। 3টে বাল্বকে তুমি কি করলে? এভাবে যুক্ত করে নিয়েছো, ঠিক আছে। একই লাইনের মধ্যে তুমি যুক্ত করেছো, ঠিক আছে। অর্থাৎ এইভাবে তুমি যুক্ত করে নিয়েছো। এটা হচ্ছে কি পজিটিভ, এটা নেগেটিভ। অর্থাৎ তুমি একটা সেল নিয়েছো, সেলের সাহায্যে কী করছো? এটা হচ্ছে কি ভি। তাহলে সেলের সঙ্গে কী করছো? 3টে বাল্বকে এভাবে যুক্ত করেছো, অর্থাৎ এরকমভাবে একটা লাইনে একটা সিরিজ বরাবর তুমি যুক্ত করেছো। যদি এরকমভাবে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কী বলবো? শ্রেণী সমবায়, ঠিক আছে। অর্থাৎ এইভাবে যদি আমরা রোধগুলো, অর্থাৎ এই যে বাল্বটা ব্যবহার করেছি, এই বাল্বের জন্য কী হয়? নির্দিষ্ট রোধ আছে, তাই তো। তাহলে এই যে রোধগুলো কী হচ্ছে? আমরা ব্যবহার করছি একই সিরিজে, সেই জন্য এটাকে কী বলা হয়? শ্রেণী সমবায়, ঠিক আছে। যদি আমরা এই রোধগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতাম, অর্থাৎ বিভিন্ন রকমভাবে বলতে গেলে কি সমান্তরালভাবে যদি ব্যবহার করতাম, সমান্তরাল অর্থাৎ এরকমভাবে যদি আমি ব্যবহার করতাম, ধরে নাও এখানে আমি বাল্ব নিয়ে নিলাম, দিয়ে এরকমভাবে যুক্ত করলাম, ঠিক আছে। আবার এইভাবে যুক্ত করে আবার এইভাবে নিলাম, আবার এইভাবে নিয়ে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি যদি একটু করি, ঠিক আছে, তাহলে এইভাবে আমি যুক্ত করে দিয়েছি। তাহলে এই যে যুক্ত করা, অর্থাৎ এইভাবে তুমি যেভাবে লাগাচ্ছ, অর্থাৎ এখানে আমি সেল কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে সেল কানেক্ট করছি, তাহলে এটা থেকে আমার আই প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যদি আমি যুক্ত করি বাল্বগুলোকে সমান্তরালভাবে, তাহলে কি হবে? যে আমি সমবায়টা পাবো রোধের, সেই রোধের সমবায়টাকে আমি বলবো কি সমান্তরাল সমবায়, ঠিক আছে। তো এই যে রোধগুলোকে আমরা যোগ করে আমরা কি করি? একটা রোধ হিসেবে কল্পনা করি, ঠিক আছে। অর্থাৎ এই যে একাধিক রোধের যে রেজাল্ট পাবো আমি, সেই রোধের যে রেজাল্টটাকে আমার কি বলা হয়? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা তুল্য রোধ বলা হয়, ঠিক আছে। যদি কোনো তড়িৎ বর্তনীতে কি হচ্ছে, এই যে দুটো বিন্দু আমি যদি ধরে নিই, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে কি হচ্ছে? একাধিক রোধের একটি কি হচ্ছে?
একটা মাত্র রোধ ব্যবহার করছি, ঠিক আছে? এই যে রোধগুলো রয়েছে এই ক্ষেত্রে আমরা কী পাবো, শুধুমাত্র একটা রোধ ব্যবহার করবো এবং সেই রোধের মধ্যে কী থাকবে, এই রোধগুলোর যোগফল থাকবে, ঠিক আছে? সেটাকে আমরা কী বলবো, রেজাল্টেন্ট বলবো, ঠিক আছে? অর্থাৎ রোধের রেজাল্টেন্ট বা তুল্য রোধ বলা হয়, ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তাহলে এবার দেখে নেবো যে আসল জিনিসটা কী। আমি কি বলেছিলাম, যে প্রথমে আমি বলেছিলাম যে কারেন্টটা যেটা থাকবে সেই কারেন্টটা কী হবে, রেট অফ ফ্লো অফ চার্জ, ঠিক আছে? আই যেটা থাকবে সেটা হবে কি, রেট অফ ফ্লো অফ চার্জ, ঠিক আছে? অর্থাৎ চার্জের প্রবাহটা, সেটাই হচ্ছে কি আমাদের কারেন্ট। তাহলে রেট অফ ফ্লো অফ চার্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের কারেন্ট। তাহলে এবার বলো যে আমি এই সেলের সঙ্গে আমি যখন যুক্ত করলাম, ঠিক আছে, বাল্বগুলোকে যুক্ত করলাম, যুক্ত করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, আমি এটা থেকে সিরিজ পাবো, তাই তো? তাহলে এই যে যুক্ত করলাম, অর্থাৎ এখানে নেগেটিভ, তাহলে এটা কারেন্টটা কোন দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক আছে? তাহলে এবার বলো এর মধ্যে ভিটা রয়েছে, তাহলে এই যে ভিটা রয়েছে ভিটা কে কে ভাগ করবে, এই ভাগ করবে কি, এও ভাগ করে নেবে। কারণ কি হচ্ছে, তাদের রিকোয়ারমেন্টগুলো আলাদা আলাদা, তাই তো? অর্থাৎ এই বাল্বের যদি এই রোধ বেশি হয় তাহলে সে আলাদা রকমভাবে ভোল্টেজ গ্রহণ করবে, তাই তো? তাহলে এই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টের উপর, অর্থাৎ প্রতিটি বাল্বের নিজস্ব কী আছে, নিজের সুবিধা মতো কী করবে, এই যে ভোল্টমিটারটাকে ব্যবহার করবে, ঠিক আছে? সেই জন্য তাদের মধ্যে কি হয়, যে বিভব পার্থক্যটা হয়, বিভব পার্থক্যটা আলাদা আলাদা হয়, ঠিক আছে? অর্থাৎ এদের মধ্যে যে বিভব পার্থক্যটা হয়, বিভব পার্থক্য আলাদা আলাদা হয়। কেন হয়, তারা নিজস্ব নিজের রিকোয়ারমেন্ট হিসাবে সে কী করে, রোধগুলোকে ব্যবহার করে, এই যে ভোল্টেজটাকে ব্যবহার করবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি কি বললাম, আয়ন দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি ধরে নিলাম যে V2 ধরে নিলাম, ঠিক আছে? অর্থাৎ এই যেটা ব্যবহার করেছে V2 আর এই যেটা ব্যবহার করেছে সেটাকে আমি বললাম V3, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি, তাদের নিজের সুবিধা মতো ভোল্টেজটাকে ভাগ করে নিয়েছে। অর্থাৎ ভোল্টেজ যেটা রয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবারই মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সবার সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কারেন্টটা কী হচ্ছে, কারেন্টটা সবার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজটা কী হচ্ছে, সবাই ভাগ করে নিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ নিজের সুবিধা মতো ভাগ করে নিচ্ছে। তাহলে এটাকে আমি দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এবার বলে এর মধ্যে কী হচ্ছে, কোনটা সেম রয়েছে, কারেন্টটা তো আমি সেম পাবো, তাই না? কারেন্টটা কিন্তু ভাগ হচ্ছে না, কোনটা ভাগ হচ্ছে, যে ভোল্টেজটা আমি দিয়েছি, অর্থাৎ যে ভিটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে কি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কারেন্টটা সেম থাকবে, ঠিক আছে? সেম ফর অল, সবার জন্য সেম, ঠিক আছে? শুধুমাত্র কোনটা পরিবর্তন হবে, তাহলে কারেন্ট যেটা রয়েছে সেটা কি রয়েছে, সেম রয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা ডিভাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো এই জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তোমরা হোস্টেলে থাকো তাহলে হোস্টেলের ক্ষেত্রে কী দেখতে পাবে, যে হোস্টেলের ক্ষেত্রে খাবারের জন্য কী হয়, লাইন দিতে হয় এবং নিজের সুবিধা মতো, অর্থাৎ আমি যে যতটা খেতে পারে সে ততটাই ভাত নেয়, ঠিক আছে? অর্থাৎ খাবার বা টেবিলে যখন খাও তখন কী হয়, নিজের সুবিধা মতো খাবার নাও, তাই তো? অর্থাৎ যে যেমন খেতে পারবে সেরকমভাবে এ কী করছে, ভোল্টেজটাকে ব্যবহার করছে, সেই যেভাবে যার রিকোয়ারমেন্ট সেভাবে। অর্থাৎ কুয়োতে জল তোলার সময় দেখবে যে কী হয়, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এক এক করে নিচ্ছে, কারোর 2 বালতি দরকার হচ্ছে, কিন্তু যখন জলটা তুলছে সেটা কোথা থেকে তুলছে, কুয়ো থেকেই তুলছে এবং একটাই মাত্র বালতি ব্যবহার করছে, কিন্তু ওদের রিকোয়ারমেন্টগুলো আলাদা আলাদা, ঠিক আছে? সেম একই রকম, এইটার ক্ষেত্রে একই হবে। তাহলে এবার বলো যে কারেন্টটা তো সবার মধ্যে দিয়ে সেম যাচ্ছে, কোনটা পার্থক্য রয়েছে, ভিটা পার্থক্য রয়েছে, অর্থাৎ ভোল্টেজটা পার্থক্য রয়েছে। তাহলে এবার বলো যদি আমি এই যে বাল্বগুলোর কী আছে, নিজস্ব রেজিস্ট্যান্স রয়েছে, তাই তো? রোধ আছে। তাহলে এবার বলো যদি আমি রোধগুলোকে দেখি, অর্থাৎ আমি রোধ হিসেবে কল্পনা করি, তাহলে কী পাবো, এটার ক্ষেত্রে আমি একটা রোধ পাবো এই বাল্বটার জন্য, অর্থাৎ বি বাল্বের জন্য রোধ পাবো, এটা হচ্ছে সি বাল্বের জন্য, ঠিক আছে? তাহলে এভাবে আমি রোধটা পাবো। তাহলে এবার বলো এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, এটা ধরে নিলাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, ঠিক আছে? তার মানে কি, এদের মধ্যে যে ভিটা রয়েছে সেই ভিটা আমার পার্থক্য হচ্ছে, কিন্তু আমাদের যে আইটা রয়েছে সেটা কিন্তু আমাদের পার্থক্য হচ্ছে না, কারণ সবারই মধ্যে দিয়েই যাচ্ছে আইটা, ঠিক আছে? অর্থাৎ কোনটা ভাগ হচ্ছে, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ভাগ হচ্ছে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমি আই পাবো, এটা থেকেও আমার আই আসবে, ঠিক আছে? অর্থাৎ এই যে ভিটা আমার কী হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো আমরা কি জানি, এই যে 3টে সমবায়কে যদি আমি যুক্ত করি তাহলে কি পাবো, আমরা আর পাবো, ঠিক আছে? অর্থাৎ এই যে আরটা, অর্থাৎ আমাদের যে তুল্যরোধ সেটাকে আমি আর ধরে নিলাম, ঠিক আছে? তাহলে তুল্যরোধটাকে আর ধরে নিলাম। তাহলে তুল্যরোধটাকে আর ধরে নিলে পরে কী পাবো, তুল্যরোধটাকে যদি আমি আর ধরে নিই তাহলে এক্ষেত্রে আমি কী পাবো, এক্ষেত্রে আমার যেটা হবে সেটা হবে কি, আমি কী পাচ্ছি, ভি সমান আপনি গেছে V1 প্লাস V2 প্লাস V3, কারণ এই ভিটাকেই তো সবাই ব্যবহার করছে, তাই না? তাহলে এই ভিটায় আমার কী হচ্ছে, এরা সবাই ব্যবহার করছে, শুধুমাত্র কী হচ্ছে, আলাদা আলাদাভাবে ব্যবহার করছে, তাই তো? নিজের সুবিধা মতো। তাহলে এবার বলো ওহমের সূত্র অনুসারে আমরা কী জানি, যে ভি সমান
আই আর, তাই তো? তাহলে আমি এখান থেকে যদি আমি ভিটা দেখে নিই, তাহলে আমি প্রত্যেকের জন্য আমি কী পাবো, এর জন্য আরটা কি আর1, ঠিক আছে? তাহলে ভি1 এর জন্য আমি কী পাবো, ধরে নাও এইটার জন্য আমি কী পাবো, এটার ক্ষেত্রে আমরা পাবো যে ভি1, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা কী পাচ্ছি যে আমার ভি1টা কী হচ্ছে, ভি1 সমান হচ্ছে আমার কত, ভি1 সমান হবে কি আই, কারণ আইটা তো সেম সবারই ক্ষেত্রে আই, তাহলে আই আর1 হবে, তাই তো? তার মানে কি কারেন্টটা আমার প্রত্যেকের সঙ্গে সমানভাবে ব্যবহার হচ্ছে, কিন্তু ভোল্টেজটা অর্থাৎ নিজের নিজের রিকোয়ারমেন্ট হিসাবে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ব্যবহার করছে সবাই নিজেরভাবে। তাহলে এক্ষেত্রে বলো ভি1 এর জন্য আমি কী পাবো, ভি1 এর জন্য পাবো আমি আই আর1, ভি2 এর জন্য আমার কী হয়ে যাবে, ভি2 এর জন্য আমি কী পাবো, ভি2 এর জন্য পাবো আই আর2, আর ভি3 এর জন্য আমি কী পাবো, ভি3 এর জন্য আমি পাবো আই আর3। তাহলে এবার এই তিনটেকে যোগ করলে আমি কী পাবো দেখো, তাহলে ভি সমান আমার কত হচ্ছে, ভি সমান আমি জানি আই আর, ঠিক আছে? তাহলে এগুলোকে সবকে আমি বসিয়ে দেবো। তাহলে আই আর সমান হচ্ছে কি আমার আই আর1 প্লাস আই আর2 প্লাস আই আর3, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি আই কমন নিই তাহলে কী পাবো, আর1 প্লাস আর2 প্লাস আর3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার দেখো, এখান থেকে আমার কী রয়েছে, আই আর রয়েছে, তাহলে এই আই ক্যান্সেল হয়ে গেলো, তাহলে আর আমি কত পাবো, রেজিস্ট্যান্স যেটা পাবো, অর্থাৎ এই যে সমবায়ের রেজিস্ট্যান্স সেটা কত হবে, আর1 প্লাস আর2 প্লাস আর3, ঠিক আছে? তাহলে এইভাবেই আমাদেরকে কি করতে হবে, এই যে পুরো সমবায়টা রয়েছে, সমবায়টার রোধ হচ্ছে আমার কত, প্রত্যেকের যোগফল বার করে নেব, তাহলে আমরা যে তুল্য রোধটা পাবো সেই তুল্য রোধটা পেয়ে যাবো, ঠিক আছে? এবার তোমাকে বলে দিল যে এই তিনটে ক্ষেত্রে আমার আর1টা বলে দিল যে 30 ওহম, ঠিক আছে? আর2টা বললো যে 20 ওহম, ঠিক আছে? আর3 বললো 5 ওহম, ঠিক আছে? তাহলে এবার বললো যে তুল্য রোধটা কত, পরীক্ষাতে মানে জিজ্ঞেস করবে যে তুল্য রোধ কত, এই যে সমবায়টা ব্যবহার করছি সেই সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা কত। তাহলে তুল্য রোধটা কি যদি বলে দেয় যে শ্রেণী সমবায় রয়েছে, তাহলে কি করবে, শুধুমাত্র সবগুলোকে যোগ করে দেবে। তাহলে তুল্য রোধটা হচ্ছে কি আমার আর সমান হবে কি, আমার আর সমান হবে আর1 প্লাস আর2 প্লাস আর3, অর্থাৎ আর1 কত আমার 30, আর2 কত 20, আর আর3 কত 5, তাহলে 30 20 50 55, তাহলে এটা হবে কি 55 ওহম, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের মানে যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে কি আমাদের তুল্যরোধ কত, তাহলে এইভাবে আমাদেরকে শ্রেণী সমবায় তুল্যরোধটা বার করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝো। যদি কোনো রকমভাবে ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।